আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জামান রচিত ইজি প্লাস বুকটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে টিটেলের বিষয় টাইম ভ্যালু অফ মানি, চতুর্থ ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের ইউনিভার্সিটি কোশ্চেন 2004 সাল এবং 2005 সাল এই দুইটি সালের প্রশ্ন সমাধান করব। 2004 সালে বিভিন্ন সিলেবাসে 3টি প্রশ্ন এসেছিল, যেমন 57 নম্বর অঙ্ক এটা হচ্ছে 2004 সালে এসেছিল, 58 নম্বর অঙ্ক এটা 2004 সালে এসেছিল, আর 59 এটা 4 সালে এসেছিল। এই তিনটা বিভিন্ন সিলেবাসে বলতে এখানে বিজনেস ম্যাথমেটিক্সেও টাইম ভ্যালু অফ মানি দেওয়া আছে, মার্কেটিং বিভাগে টাইম ভ্যালু অফ মানি দেওয়া আছে সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে, এরপর ব্যবস্থাপনা বিভাগে আছে, অ্যাকাউন্টিং বিভাগে আছে, ফাইন্যান্স বিভাগে আছে, বিভিন্ন বিভাগে আছে। এই জন্য একই সালে 3টে বা 4টে করে প্রশ্ন আছে। তো আসুন এই 4 সাল গেল, এবার 5 সালে আছে 3টা প্রশ্ন। এখানে আমাদের বইয়ের 60 নম্বর এটা 5 সালে এসেছে, 61 নম্বর এটা 5 সালে এসেছে, এরপরে 62 নম্বর এটাও 5 সালে এসেছে। ঠিক আছে, তো আজকে আমরা 5 সালের এই যে 63 নম্বর অঙ্কটাও 5 সালে এসেছে। এই 4 সাল এবং 5 সালের সকল অঙ্ক সমাধান করে ফেলি। তো চলুন আমরা সময় নষ্ট না করে 4 সাল থেকে শুরু করি। বিগত ক্লাসে আমরা 3 সাল পর্যন্ত সমাধান করেছিলাম, আজকে আমরা 4 সাল থেকে শুরু করব। প্রথমে 57 নম্বর অঙ্ক, 4 সালের অঙ্কটি বলছে ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার্স। এটাই প্রশ্ন, ডিটারমাইন দ্য নাম্বার অফ ইয়ার্স। সেক্ষেত্রে আমরা প্রথমে শুরুতে বলেছি একটা অঙ্কে 4টা অংশ থাকে, সেই 4টা অংশের ভিতরে 3টা অংশের মান দেওয়া থাকে আর একটা প্রশ্ন করা হয়। যেমন এখানে নাম্বার অফ ইয়ার্স দেওয়া নেই, তাই নাম্বার অফ ইয়ার বের করতে বলা হচ্ছে। টু বি রিকোয়ার্ড ফর দ্য ইনিশিয়ালি ডিপোজিট অফ টাকা 15,000। এখনই যে টাকা জমা দেওয়া হলো এটা হলো প্রেজেন্ট ভ্যালুর টাকা। গ্রো এটা বৃদ্ধি পাবে এট টাকা 25,000। কত টাকায় চলে যাবে? 25,000 টাকায় পৌঁছে যাবে। সুদে আসলে 25,000 টাকা হবে। এটা হচ্ছে ফিউচার ভ্যালু। তাহলে প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু দুটো মান পেলাম। এট অ্যানুয়াল রেট অফ ইন্টারেস্ট 12.5%। আয়ের মানও পেয়ে গেছি। তাহলে দেখুন প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু, আয়ের মান দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার বের করতে বলা হচ্ছে। এখানে কোনো ইনস্টলমেন্ট বা ইচ ইয়ার, এভরি ইয়ার, ইচ মান্থ, এভরি মান্থ, ইচ পার, এভরি এই ধরনের কোনো ভাষা ইউজ করা হয়নি। মানে এটা কোনো কিস্তির সূত্র না, এটা হলো এককালীনের অর্থাৎ লামসামের ফিউচার ভ্যালু সূত্র দিয়ে আমরা নাম্বার অফ ইয়ার বের করবো। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু যে কোনো একটা দেওয়া যাবে। তো এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আপনি কিস্তির সূত্র বসাবেন নাকি এককালীনের সূত্র বসাবেন, সেটা চিনার সব থেকে সহজ উপায় হলো যে অঙ্কের ভিতরে ইচ, এভরি, পার এই ধরনের কোনো কথা আছে কিনা, ইচ মান্থ, এভরি মান্থ, ইচ ইনস্টলমেন্ট, এভরি ইনস্টলমেন্ট, পার ইনস্টলমেন্ট, পার কোয়ার্টার এই ধরনের কিছু তো বলা নেই। এখানে বলা হচ্ছে যে প্রেজেন্ট ভ্যালু এখন বর্তমানে 15,000 টাকা, এটা বড় হবে, গ্রোথ হবে, বড় হয়ে কত হবে? 25,000 টাকা হবে। ওটা হচ্ছে ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা হলে এককালীনের জমা দেওয়া, এককালীন উঠাই নেওয়া। এখানে কোনো ইচ, এভরি, পার নেই, এখানে কোনো কিস্তির চিহ্ন নেই। আর রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, নাম্বার অফ ইয়ার বের করতে হবে। এখন কোন সূত্র ব্যবহার করবেন? লামসামের সূত্র, অর্থাৎ 2 নম্বর ফরম্যাট। 2 নম্বর ফরম্যাটে আমরা জানি যে ফিউচার ভ্যালু সমান সমান প্রেজেন্ট ভ্যালু ইনটু 1 প্লাস আই টু দি পাওয়ার n। এখন ফিউচার ভ্যালু দেওয়া আছে 25,000, প্রেজেন্ট ভ্যালু দেওয়া আছে 15,000। 1 প্লাস আই, আয়ের মান 12.5% দেওয়া আছে, n এর মান দেওয়া নেই। সেক্ষেত্রে দেখুন তাহলে n এর মান বের করার জন্য আমরা এখন আসি পরের লাইনে। এই 25,000 কে 15,000 দ্বারা ভাগ করলে 1.67 হয়, আর 1.125 এটা আসলো, আর উপরে পাওয়ার থাকলো n। এখন আমরা প্রথমে শুরুতে বলেছিলাম যে n এবং i এই দুইটা মান বের করতে গেলে লগ নিতে হয়, লগ অথবা রুট ওভার। তো লগ নিলে সুবিধা বেশি। এখন আসলে পাওয়ারটা নামাতে গেলে অবশ্যই লগ অথবা রুট ওভার যে কোনো একটা নিতে হবে। তো আমরা এটা লগ ইউজ করেছি। বোথ সাইড আর টেকেন লগ, উভয় সাইডে লগ নিয়ে পাই লগ 1.67 সমান সমান, যখনই লগ নিব তখন পাওয়ারটা সহগ হয়ে যাবে লগের ধর্ম অনুযায়ী। তো n লগ 1.125। এখন লগ 1.125 এর মান বের হবে, আবার এদিকে লগ 1.67। তাহলে লগ 1.67 এর মান আসছে 0.223, আর n ইন্টু লগ 1.125 এর মান আসছে 0.051153। এখন আমরা এটার সাইড চেঞ্জ করে নিয়ে আসি, নিয়ে এসে n এর সাথে যে মানটা গুণ ছিল ওটা ডাইনি পাশে যে ভাগ হয়ে গেল, ভাগ হয়ে n এর মান বের হলো 4.36 ইয়ার্স। n সবসময় ইয়ার লিখতে হবে। যাই হোক, আপনি বুঝতে পারছেন এটা। তাহলে আশা করি এখন ক্লিয়ার। তা ডিটারমাইন দা নাম্বার অফ ইয়ার্স, নাম্বার অফ ইয়ার বের করতে বলা হয়েছিল, এটি প্রশ্ন।
এখন এই নাম্বার অফ ইয়ার তো কিস্তির সূত্র দিয়েও বের করা যেতে পারে। তখন এখানে লেখা থাকতো ইস ইনস্টলমেন্ট এত টাকা, এভরি এভরি পার কোয়ার্টার, পার ইনস্টলমেন্ট, এই ধরনের কথা লেখা থাকতো। যাই হোক, আমরা এটা বুঝতে পারছি। তো এরপরের অঙ্কটা আসি 4 সালের ফার্স্ট ইয়ারে এসেছিল, ইউ হ্যাভ এ প্ল্যান টু অ্যাকুমুলেট টাকা 12 লক্ষ 10 ইয়ার ফ্রম নাও। এখন থেকে 10 বছর পরে 12 লক্ষ টাকা জমা করতে হবে। এটা কিন্তু ফিউচার ভ্যালু। ফ্রম নাও এ কার বলছে you are deposit a certain amount of money in a special account that will provide you 9% interest per annum. বাৎসরিক 9% জমা হবে, জমাকৃত টাকার উপরে সুদ আসবে 9%। এখন আমাদের বের করতে হবে যে ভবিষ্যতে যদি এই 12 লক্ষ টাকা জমা করতে হয় 10 বছর পরে 9.5% সুদে, তাহলে কিস্তির মান বের করতে হবে। 4টে অংশ আছে অঙ্কের, সেই 4টার মধ্যে একটা দেওয়া নেই আর 3টে দেওয়া ছিল। কি কি দেওয়া ছিল? ফিউচার ভ্যালু দেওয়া ছিল 12 লক্ষ, নাম্বার অফ ইয়ার বলা হয়েছে 10 বছর 10 ইয়ার্স বলছে, আর রেট অফ ইন্টারেস্ট 9.5%। এখানে ইনস্টলমেন্ট দেওয়া নেই, সেটাই প্রশ্ন করা আছে, হোয়াট উইল বি ইওর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য বিগিনিং অফ ইচ ইয়ার। এই যে প্রতি বছরে ইচ এভরি পার, তো বলছে ইচ ইয়ার, প্রতি বছরে বছরের শুরুতে যদি আমরা জমা দিই তাহলে 10 বছর পরে 12 লক্ষ টাকা বানাতে গেলে আমাদের কত টাকা করে জমা দিতে হবে। হোয়াট উইল বি ইওর অ্যানুয়াল ডিপোজিট, এই অ্যানুয়াল ডিপোজিট বলতে ইনস্টলমেন্টকে বোঝানো হয়েছে। এর মান হোয়াট, তাহলে কোন সূত্র ইউজ করতে হবে? ফিউচার ভ্যালু। কেন? কারণ প্রশ্নে ফিউচার ভ্যালুর মান দেওয়া রয়েছে। যখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা না বুঝতে পারবেন তখন কি করবেন, হিয়ারে মানগুলো লিখে ফেলবেন। ফিউচার ভ্যালু দেওয়া আছে, আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এর মান দেওয়া নেই। তাহলে যদি ফিউচার ভ্যালু থাকে ফিউচার ভ্যালু সূত্র অ্যাপ্লাই করতে হবে, যদি প্রেজেন্ট ভ্যালু দেওয়া থাকে প্রেজেন্ট ভ্যালু সূত্র অ্যাপ্লাই করে এর মান বের করতে হবে। ক্লিয়ার এখন? তো আসুন, ফিউচার ভ্যালু উই নো দ্যাট, আমরা জানি a ডিভাইড বাই i 1 + i টু দি পাওয়ার n -1 ইনটু 1 + i। কেন? এটা বিগিনিং বলা আছে বলে 1 + i একটা বেশি লিখতে হবে। এবার এর মান তো দেওয়া নেই, ফিউচার ভ্যালু 12 লাখ, এর মান হট, আয়ের মান 0.095, 1 + 0.095 টু দি পাওয়ার n হচ্ছে 10 বছর -1 ইনটু 1 + 0.095। হিয়ারের মানগুলো সব সূত্রে পোস্টিং দিয়ে ক্যালকুলেশন করলাম, তারপরে আমাদের মান বের হয়ে আসলো 70,429 টাকা। এটাই অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন যে যদি আমরা বছরে একবার জমা দিই এবং বছরের শুরুতে, তাহলে আমাদের 70,429 টাকা জমা দিলে এইভাবে 10 বছরে ওই 12 লক্ষ টাকা জমা করা সম্ভব। তো এরপরে 2 নম্বর প্রশ্ন বলছে, হোয়াট উইল বি ইওর অ্যানুয়াল ডিপোজিট এট দ্য এন্ড অফ ইচ ইয়ার। আমরা যদি প্রতি বছরের শেষে জমা দিই তাহলে শেষে জমা দিলে সূত্রে শুধু পার্থক্য হবে 1 + i, এইটুকু থাকবে না, আর সব থাকবে। তো আসুন আমরা সেটাই করলাম। উই নো দ্যাট, আমরা জানি ফিউচার ভ্যালু সমান a ডিভাইড বাই i 1 + i টু দি পাওয়ার n -1। হিয়ারে আমরা এই সূত্র এই মানগুলো হেয়ার থেকে নিয়ে সূত্রে পোস্টিং দিলাম, দিয়ে এর মান আসলো 77,119 টাকা 26 পয়সা। তাহলে এর মান হলো 77,119, আর আগে ছিল 70,000। 7,000 টাকা বেশি দেওয়া লাগবে প্রতি বছরের শেষে দিলে, আর শুরু দিলে 7,000 কম দেওয়া লাগবে। এরপরে এসে বলছে, হোয়াট উইল বি ইওর হাফ ইয়ারলি ডিপোজিট। এখানে হাফ ইয়ারলি বলেছে, তাহলে বছরে কয়বার? 2 বার। এটা এম এর মান, এম আই কে ভাগ করে এন কে গুণ করে। এখন হাফ ইয়ারলি বললে বছরে 2 বার, এম এর মান হবে 2। এন্ড ইন বিগিনিং, এটা কিছু উল্লেখ না থাকলে ইন্ডিং এর সূত্র ব্যবহার করতে হবে। ইন্ডিং এবং বিগিনিং যদি কখনো উল্লেখ না থাকে তাহলে আমরা নরমালি ইন্ডিং এর সূত্র ব্যবহার করব। তাহলে 3 নম্বরে ইন্ডিং এর সূত্র ব্যবহার করি। ইন্ডিং এর সূত্র ব্যবহার করে এম এর মান যেখানে 2 আসলো, এম আই কে ভাগ করে দেবে আর এন কে গুণ করে দেবে। তো আমরা সেভাবে মান বসাবো। এই সেটা দেখুন, এইভাবে মনে রাখতে পারলে আশা করি ইনশাল্লাহ আপনার কোনো অঙ্ক ভুল হবে না। আর এই অধ্যায়টা ভালোভাবে শিখতে পারলে আমরা সেকেন্ড ইয়ারে যে ফিনান্সিয়াল ম্যাথমেটিক্স একটা অধ্যায় আছে, ওখানে টাইম ভ্যালু অফ মানি এই অঙ্ক সেম। আবার এইটা ভবিষ্যতে থার্ড ইয়ারেও যে আপনি ফিনান্সে পাবেন, কিছু সূত্র আছে টাইম ভ্যালু অফ মানি দিয়ে সূত্র আছে, ফোর্থ ইয়ারও এই সূত্র দিয়ে আছে। এই জন্য ফার্স্ট ইয়ারের ছাত্রদেরকে আমি অনুরোধ করবো টাইম ভ্যালু অফ মানি একটু মন দিয়ে আমার ক্লাসগুলো ভালোভাবে দেখবেন, আশা করি খুব সহজে আপনি আয়ত্ত করতে পারবেন। আর এরপরে যদি সমস্যা দেখা দেয়, যদি না বুঝতে পারেন, কোনো সময় ত্রুটি হলে আমাকে একটু ফোন করবেন, আর স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে ফোন করলে আমি সঙ্গে সঙ্গে সলভ করে দিব। তো সেটা দেখুন, আমরা এখন সেইভাবে মানটা বসালাম। এখানে আয়ের মান 0.095, আর তাকে 2 দ্বারা ভাগ করলাম, আর 10 বছর 10 ইয়ারকে 2 দ্বারা গুণ করলাম, পাওয়ার হয়ে গেল 20। ক্যালকুলেশন আমরা পারবো এটা করে, এর মান পেয়েছি 37,260 টাকা। অর্থাৎ প্রতি এখানে বলা হচ্ছে যে হাফ ইয়ারলি, অর্থাৎ বছরে 2 বার জমা দিতে হবে। তাই
6 মাসে 37,260, 6 মাস পর পর এটা জমা দিলে হয়ে যাবে। আর 1 বছর পর 77,000 বলছে, আরেকটা হয়েছে কত 70,000। যাই হোক, তাহলে আমরা এই অঙ্কটা শেষ করলাম, এটা সি পার্টের অঙ্ক ছিল। নেক্সট আরেকটা অঙ্ক দেখি আমাদের 4 সালে, এটা 4 সালে হয়েছে। ইনজামাম হ্যাজ 10 লক্ষ টাকা টু মেক এ ইনভেস্টমেন্ট, সে বিনিয়োগ করতে চাচ্ছে 10 লক্ষ টাকা। হিজ অ্যাডভাইজার মিস্টার জিয়া হ্যাজ সাজেস্টেড an investment alternative that pays no stated rate but will return 18 লক্ষ টাকা at the end of 5 years। আচ্ছা, 18 লক্ষ টাকা 5 বছর শেষে আসবে বলে গ্যারান্টেড দিচ্ছে সে শিওর দিচ্ছে যে 18 লাখ টাকা আমাদের এখানে জমা হবে কয় বছর পরে? 5 বছর পরে। তাহলে এটা ফিউচার ভ্যালু আর এটা প্রেজেন্ট ভ্যালু। এখানে এককালীনের সূত্র বোঝানো হচ্ছে, কারণ এককালীন জমা ইনভেস্ট করবে 10 লাখ টাকা, আর সেই টাকাটা আসবে এককালীন 5 বছর পরে 18 লাখ টাকা। তাহলে কি এটা লামসামের সূত্র হয়ে গেল না? লামসামের সূত্র এককালীন, অর্থাৎ 2 নম্বর ফরম্যাট। এখন হোয়াট অ্যানুয়াল রেট অফ রিটার্নস উইল ইনজামাম আর্ন অন দিস ইনভেস্টমেন্ট, এই বিনিয়োগের উপরে ইনজামাম আসলে কত % লাভ করেছে? আমরা তো দেখলাম ইনজামাম বিনিয়োগ করবে 10 লাখ টাকা, 5 বছর পরে 18 লাখ টাকা হয়ে যাবে। তো 18 লাখ টাকা যে হবে 5 বছরে, তা কয় % সুদ? সুদের হারটা বের করতে হবে। তো সেটার জন্য আমাদের আয়ের মান বের করতে হবে। তো ফিউচার ভ্যালু সূত্র কেন? এককালীনের ফিউচার ভ্যালু এই জন্য যে এককালীনের সূত্র প্রথম আমরা বুঝে ফেলেছি যে এককালীনের টাকা, এখানে কোনো কিস্তির কথা বলা নেই। আবার এখানে নাম্বার অফ ইয়ার দেওয়া আছে, ইন্টারেস্ট দেওয়া নেই। তো হিয়ারে আমরা ফিউচার ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু আর এন এর মান বসালাম, আয়ের মানটা হট রেখে দিলাম। এবার আসি ফিউচার ভ্যালু 18 লাখ, প্রেজেন্ট ভ্যালু 10 লাখ, আয়ের মান দেওয়া নেই, এন এর মান 5। এপাশের 10 লাখ এপাশে 18 লাখকে ভাগ করলে 1.8, আর ওই পাশে 1 প্লাস আই টু দি পাওয়ার এন, এন এর মান আছে 5। এখন উভয় সাইডে লগ নিতে হবে, এন অথবা আই বের করতে গেলে কি নিতে হয়? লগ নিতে হয়। তো লিখলাম লগ 1.8, আর লগ নেওয়ার সাথে 5 পাওয়ারটা সহগ হয়ে গেল লগ 1 প্লাস আই। এখন লগ 1.8 এর মান আসে 0.2552725, আর এখানে 5 ইন্টু লগ 1 প্লাস আই। এখন দেখুন বার পাশে আমরা লগ অ্যাপ্লাই করেছি ক্যালকুলেটারে, কিন্তু ডাইনের পাশে 1 প্লাস আই, এই আই তো একটা লেটার, এটা তো ডিজিট না। ডিজিট হলে ক্যালকুলেটারে মান বের করতে পারে, কিন্তু লেটারের মান তো বের করা যায় না। তাই আমরা লগ ব্যবহার করতে পারলাম না, লগ লিখে রাখলাম শুধু। এখন এই পাশে যে 5 ছিল লগের সাথে গুণ, ওইটা বার পাশে এসে ভাগ করা যাবে, ওই পাশে গুণ ছিল, পাশে ভাগ করার পরে যে মানটা আসছে 0.051054 লগ 1 প্লাস আই। এখন আসি, এরপর আমরা কি করতে পারি? এই পাশে যেহেতু লেটার আছে, ডিজিট নেই, তাহলে তো আমরা অ্যাপ্লাই করতে পারছি না। তাহলে লগটা বিপরীত পাশে নিয়ে যাই। এই বিপরীত পাশে যেহেতু একটা ডিজিট আছে, এটাকে আমরা লগ অ্যাপ্লাই করব। তো ডাইনের পাশে যে লগ, ওটা যদি বিপরীত পাশে আনা হয়, বিপরীতের ইংরেজি শব্দ হচ্ছে অল্টারনেটিভ এন্টি লগ। তো এন্টি লগ, ওই লগকে বিপরীত পাশে নিয়ে আসলে হলো এন্টি লগ, বিপরীত লগ হলো। এখন এন্টি লগ ক্যালকুলেটর কিভাবে ব্যবহার করতে হয়? শিফট লগে চাপ দিয়ে মানটা লিখতে হয়, লিখে সমান সমান দিলে এন্টি লগের মান চলে আসে। তো এন্টি লগ কেন করলাম? কারণ এক পাশের লগ আরেক পাশে নিয়ে গেলে সেটা এন্টি লগ হয়ে যায়। আর ডাইনের পাশে যে 1 প্লাস আই ছিল ওইভাবে থাকলো, ব্র্যাকেটটা উঠাই দিলাম, 1 প্লাস আই থাকলো। বার পাশে যে মানটা আসলো, এই মান সব তো ডিজিট, ডাইনের পাশে একটা 1 আছে ডিজিট। এখন আমরা সাইড চেঞ্জ করে 1 প্লাস আই নিয়ে আসলাম, নিয়ে ডাইনের পাশে নিলাম, মানে পক্ষান্তর করে সাইড চেঞ্জ করি আর কি। এর আর মান সমান সমান এই পাশে 1টা, ওই পাশে কি হবে? মাইনাস হয়ে যাবে। তো 1.124744816 থেকে 1 বাদ দিলে কি আসছে? আসছে 0.1247। এর সাথে আবার 100 গুণ করলাম, 12.47%। 12.47%, এটাই হলো অ্যান্সার, আয়ের মান। তাহলে 12.47% করে সুদ হয়েছে এই 10 লাখের উপরে, তাই 5 বছর পরে 18 লাখ টাকা হয়েছে। এটা এককালীন লামসামের সূত্র, এটা 2 নম্বর ফরম্যাটের অঙ্ক। আমরা 60 নম্বর অঙ্কে আসলাম, 5 সালে এসেছে অঙ্কটি। ইউর ব্রাদার কমিটেড টু প্রেজেন্ট ইউ এ পার্সোনাল কম্পিউটার অন ইউর গ্রাজুয়েশন আফটার 5 ইয়ার্স ফ্রম নাও। এখন থেকে 5 বছর পরে তোমার ব্রাদার তোমাকে গিফট করবে। কি গিফট করবে? কম্পিউটার। আর কম্পিউটার দিবে। কম্পিউটার দাম কত হবে 5 বছর পরে? দ্য কম্পিউটার উইল কস্ট অফ টাকা 80,000 এট দ্যাট টাইম, ওই সময় হবে 80,000 টাকা। তাহলে এটা কি মূল্য? এটা প্রেজেন্ট ভ্যালু না ফিউচার ভ্যালু? ফিউচার ভ্যালু। তাহলে এই ফিউচার ভ্যালুর মান দেওয়া আছে। এখন ইউর ব্রাদার কি এককালীন জমা দেবে নাকি কিস্তিতে জমা দেবে, সেই সেন্টেন্সগুলো এখন শুনি। ইউর ব্রাদার ইজ প্ল্যানিং টু অ্যাকুমুলেট, জমা করতে পরিকল্পনা করছে, দ্য ফান্ড বাই ডিপোজিটিং ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি ইন এ ব্যাংক অ্যাকাউন্ট বেয়ারিং 8% ইন্টারেস্ট রেট পার অ্যানাম।
বাৎসরিক 8% করে সুদ হয়। আচ্ছা, তো হাউ মাচ শুড ইউর ব্রাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট, কত টাকা ব্যাংকে জমা দিবে? এই যে ব্যাংক অ্যাকাউন্ট ইফ দ্য ডিপোজিট আর মেড ইয়ারলি, যদি বছরে একবার জমা দেই ইচ ইয়ার, কোয়ার্টারলি যদি বছরে 4 বার জমা দেই, তাহলে এটা কিসের কথা বললো? কিস্তির কথা বললো। ঠিক আছে, দেখুন এই ফিচার ভ্যালু জমা করার জন্য এককালীনও জমা দেওয়া যায়, কিস্তিতেও জমা দেওয়া যায়। লাস্টে এসে বললো যে আসলে কত করে জমা দিতে হবে, ইচ এভরি পার অ্যানাম, পার ইয়ারলি, এই কথা বলা হলো যে শুড ইউর ব্রাদার ডিপোজিট ইন দ্য ব্যাংক অ্যাকাউন্ট ইফ দ্য ডিপোজিট আর মেড ইয়ারলি, যদি জমাটা বছরে বছরে হয়, ইয়ারলি, মান্থলি, কোয়ার্টারলি, এভরি উইকলি, এভরিডে, এগুলো সব আছে কিস্তির সংকেত। তো আমরা বুঝতে পারলাম এটা কিস্তির সূত্র হবে। কিস্তির সূত্রে ফিচার ভ্যালু মান থাকলে ফিচার ভ্যালু দিয়ে শুরু করতে হয়, প্রেজেন্ট ভ্যালু মান দেওয়া থাকলে প্রেজেন্ট ভ্যালু দিয়ে আমাদের মান বের করতে। এখন আমাদের প্রসেস চাওয়া হয়েছে কত টাকা জমা দিতে হবে প্রতি বছরে আর প্রতি কোয়ার্টারে, মানে 4 বছরে জমা দেওয়া হয়, সেটা পরে। এখন কিস্তির মান বের করব। উই নো দ্যাট, আমরা জানি কিস্তির সূত্র অনুযায়ী ফিচার ভ্যালুর সাহায্য নিয়ে a divided by i 1 plus i to the power n minus 1, হিয়ারে লিখলাম ফিচার ভ্যালু 80, i এর মান 8%, 5 ইয়ার্স, এর মান হচ্ছে হট। তো এখন ফিচার ভ্যালুর মান এখানে বসালাম 80,000 টাকা, a divided by 0.08 1 plus i to the power n, তো এবার n এর মান বসালাম, ক্যালকুলেশন করে এর মান পেলাম 13,636 টাকা 52 পয়সা, এপিপি প্রায় এত টাকা। তাহলে বছরে যদি আমরা 13,636 টাকা 52 পয়সাকে জমা দিই, তাহলে এক সময় আমাদের 80,000 টাকা জমা হয়ে যাবে। কোয়ার্টারলি, বছরে 4 বার। তাহলে আসি ক্যালকুলেট দ্য ইনস্টলমেন্ট, এর মান নির্ণয় করবো, যেখানে কোয়ার্টারলি ডিপোজিট, ফিচার ভ্যালু 80,000 টাকা, আয়ের মান দেওয়া আছে, এন এর মান দেওয়া আছে, এর মান হট, এম এর মান যেখানে কোয়ার্টারলি, তাহলে শুধুমাত্র এম তো অঙ্কের অংশটা, এটা বাড়তি একটা অংশ, এটা আই কে ভাগ করে দেয় আর এন কে গুণ করে দেয়, এছাড়া আর কোনো কাজ নেই। তো ফিচার ভ্যালু সূত্র লিখলাম, এ ডিভাইডেড বাই আই 1 প্লাস আই টু দি পাওয়ার n, এর সাথে আই কে এম দ্বারা ভাগ করলাম, আই কে এম দ্বারা ভাগ করে এন কে এম দ্বারা গুণ করলাম। এখন 0.08 কে 4 দ্বারা ভাগ আর 5 বছরকে 4 দ্বারা গুণ, উপরে পাওয়ার হচ্ছে 20 আর এদিকে 0.02, ক্যালকুলেশন করে পেয়ে গেলাম এর মান 3229 টাকা 92 টাকা 86 পয়সা। অ্যান্সার শেষ। এই ছিল আমাদের 5 সালের অঙ্ক। আরেকটা 5 সালের অঙ্ক, এটা হচ্ছে ইউ আর প্ল্যানিং টু বাই এ কার নেক্সট ইয়ার দ্যাট উইল কস্ট অফ টাকা 10 লক্ষ এট দ্যাট টাইম। এই যে বলছে শ্যাল, উইল, শুড, উড, কুড, এগুলো কি ফিচার টেন্সের সাহায্যকারী ভার্ব। এটা তাহলে যেহেতু ফিচার টেন্সের ভার্বগুলো দেওয়া রয়েছে, শ্যাল, উইল, শুড, উড, কুড, এগুলো বলছে এটা ফিচার ভ্যালু কত টাকা? 10 লাখ টাকা এট দ্যাট টাইম, ওই সময়। কখন? বলছে 6 ইয়ার, এখন থেকে 6 বছর পরে। তাহলে ভবিষ্যতের মূল্য ফিচার ভ্যালু 10 লাখ। ইফ দ্য ইন্টারেস্ট রেট 18%, তাহলে হাউ মাচ শুড ইউ সিট অ্যাসেট, এই সিট অ্যাসেট আছে ফেরেজ, সিট অ্যাসেট মানে স্থাপন করা, এখন কত টাকা আমাদেরকে জমা দিতে হবে নাও, এই মুহূর্তে, এন্ড টু ডিপোজিট এন্ড এ ব্যাংক ইন অর্ডার টু পে ফর দা কার পারচেজ, ক্রয় করার জন্য, গাড়ি ক্রয় করার জন্য এখন আমাদের কত টাকা জমা দিতে হবে। এখন জমাটা কিস্তিতে দেবো নাকি এককালীন দেবো? দেখুন এখানে বলছে যে হাউ মাচ শুড ইউ সিড অ্যাসেট, এই সিড অ্যাসেট মানে একবারে স্থাপন করতে হবে নাও, এখনই। তাহলে এখানে কি ইজ, এভরি, পার, এই ধরনের কোনো কথা বলে নাই। মান্থলি ডিপোজিট, কোয়ার্টারলি ডিপোজিট, হাফ ইয়ারলি ডিপোজিট, এরকম কথাও তো আসেনি। শুধু বলছে যে কত টাকা তোমার উচিত এখনই সিট অ্যাসেট করা, এখনই স্থাপন করা নাও, হ্যাঁ, এন্ড টু ডিপোজিট ইন ব্যাংক অর্ডার টু পে ফর কার, হ্যাঁ, বলছে যে এই জমাটা দেওয়া হবে মূলত গাড়ি ক্রয় করার জন্য। তাহলে সুদের হার 18% পেয়ে গেছি, আর ফিচার ভ্যালু পেয়ে গেছি, নাম্বার অফ ইয়ারও পেয়ে গেছি। এখন আমাদের কত টাকা জমা দিতে হবে, এটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু। তাহলে এককালীনের সূত্র আমরা 2 নম্বর ফরম্যাটে শিখেছি। 2 নম্বর ফরম্যাটে লামসামের সূত্র। তো ফিচার ভ্যালু দেওয়া আছে, প্রেজেন্ট ভ্যালু বানাতে হবে। তো এই সূত্র এরকম সহজ, কম্পাউন্ডের সূত্র, ফিচার প্রেজেন্ট ভ্যালু সমান ফিচার ভ্যালু ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n। এই সূত্র কেন হলো বুঝতে পারছেন? যদি কিস্তি হইতো তাহলে কিন্তু কিস্তির সূত্র লিখতাম এখানে, আর যেহেতু এখানে আমাদের এককালীনের কথা বলেছি তাই এককালীন সূত্র লিখে দিয়েছি। ফিচার ভ্যালুকে 1 প্লাস i টু দি পাওয়ার n এ ক্যালকুলেশন করে আমরা ভাগ এখানে পেয়েছি। সেটা দেখুন এখানে কার নেক্সট ইয়ার, ও এখানে 6 ইয়ার না, এখানে নেক্সট ইয়ার বলেছিল, মানে 1 বছরের কথা বলেছিল। তো নেক্সট ইয়ার বলতে 1 বছর, তো 1 বছরের আমরা এখানে পাওয়ার দিলাম 1, ক্যালকুলেশন করে পেয়েছি 8,47,457 টাকা 63 পয়সা। এই হচ্ছে অ্যান্সার। এরপরে 62 নম্বর, এটাও 5 সালে এসেছে। ইউ হ্যাভ প্ল্যান্ড অ্যাপ্লাইড ফর এ মর্টগেজ অফ 60,000 টাকা টু ফাইন্যান্স দ্য পারচেজ অফ এ নিউ কার, নতুন গাড়ি ক্রয় করার জন্য। দ্য ব্যাংক উইল রিকোয়ার ইউ টু মেক দ্য অ্যানুয়াল পেমেন্ট অফ টাকা 7,074 টাকা 55 পয়সা এট দ্য এন্ড অফ দ্য নেক্সট
20 ইয়ার্স, পরবর্তী 20 বছর পরে। তাহলে আমরা 20 বছর পরে দেখবো at the end of the next 20 years 20 বছর পর কত হবে, the bank will require। এখন আসুন, তো আমাদের এখানে কি চাইছে প্রশ্নটা আরেকবার একটু পড়ি। বলছে ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর এ মর্টগেজ অফ 60,000 টাকা টু ফাইন্যান্স দ্য পারচেজ অফ এ নিউ কার। নতুন গাড়ি ক্রয় করার জন্য আমরা এখন 60,000 টাকা লোন নিলাম। The bank will require you to make annual payment of 7,074 টাকা 55 পয়সা। পরিশোধ করে দেবে বাৎসরিক কত, 7,054 টাকা 7,074 টাকা 55 পয়সা at the end of the next 20 years। তাহলে the bank will pay, you have plan to buy। এখানে আমাদের কি কি তৈরি করতে হবে দেখুন, ক্যালকুলেশন। আয়ের মান তো দেয়া নেই, তো আয়ের মানটা বের করে নিতে হবে। আইআরআর, যখন প্রশ্নপত্রে আইআরআর দেয়া থাকবে না তখন প্রথমে পেব্যাক রেসিপ্রোকাল করে নিতে হবে। তো পেব্যাক রেসিপ্রোকাল করার জন্য এভারেজ সিএপএটি, এভারেজ আমাদের কত টাকা করে জমা দিতে হবে, 7,074 টাকা 55 পয়সা ডিভাইডেড বাই 60,000 টাকা। 60,000 টাকা পরিশোধ করতে হবে, তো সেটার আমরা পেব্যাক রেসিপ্রোকাল করলাম, তাতে আসলে 11 দশমিক সামথিং। 11 দশমিক সামথিং এটা আমরা এর মান এখানে আইআরআর করব। তো আইআরআর এর সূত্র এ প্লাস সি বাই সি মাইনাস ডি ইনটু বি মাইনাস এ। খেয়াল করুন এখানে চারটা লেটার ইউজ করেছি। এ হচ্ছে লোয়ার ডিসকাউন্টেড, বি হচ্ছে হায়ার ডিসকাউন্টেড, আর সি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ পজিটিভ, আর ডি হচ্ছে নেট প্রেজেন্ট ভ্যালু অফ নেগেটিভ। এটা আইআরআর এর সূত্র। তো সেই সূত্র ব্যবহার করে আমরা এখন দেখলাম পেব্যাক রেসিপ্রোকাল 11 দশমিক সামথিং হয়েছে। এখন এটাকে আমরা পেব্যাক রেসিপ্রোকালের সে ধরে নিলাম এর থেকে একটা ছোট মান 10% নেট প্রেজেন্ট ভ্যালু। তো প্রথমে নেট প্রেজেন্ট ভ্যালু 10% দিয়ে একটা কাজ করলাম, এর মান 7,074 টাকা 55 পয়সা, আয়ের মান 10% ধরলাম, ধরে এখানে মাইনাস এনসিও নেট ক্যাশ বেনিফিট এনসিও যেটা, এটা বাদ দিলাম। বাদ দেওয়ার পরে আমাদের এটা নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ থাকলো। আরেকটা যেহেতু পজিটিভ হয়েছে তাহলে অবশ্যই আমাদের এটা নেগেটিভ বানানোর জন্য নাও since the net present value of 10% is positive so we should take a higher discount rate। এখন আমাদের কি করতে হবে, একটা হায়ার ডিসকাউন্ট রেট নিতে হবে। নিয়ে সে আমরা একটু বড় করে নিলাম, 11 থেকে একটু বড় 12% ধরে নিলাম। 12% ধরে এবার ক্যালকুলেশন করলাম, করে দেখি যে এটা নেগেটিভ হয়েছে, একটা নেগেটিভ হয়েছে, একটা পজিটিভ হয়েছে। এবার আসুন আমরা মানগুলো বসাই। এ বলেছিলাম লোয়ার ডিসকাউন্ট রেট, তাহলে লোয়ার ছিল কোনটা, যেটা দ্বারা পজিটিভ হয়েছে, ছোট রেট 10%। এবার হচ্ছে বি হচ্ছে হায়ার পার্সেন্ট, হায়ার হচ্ছে যেটা দ্বারা নেগেটিভ হয়েছে। আর নেট প্রেজেন্ট ভ্যালু পজিটিভ, যেটা পজিটিভ বের হয়েছে, প্রথম নেট প্রেজেন্ট ভ্যালু কত টাকা, এই যে 229 টাকা। আর নেট প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, নেগেটিভটা হয়েছে এই লাস্টেরটা 7,156 টাকা 67 পয়সা। পুটিং দ্য ভ্যালু ইন দ্য অ্যাবভ ফর্মুলা, উপরের ফর্মুলা। এখন মানগুলো বসিয়ে পাই, এর মান 10%, সির মান উপরে, সির মান নিচেই, মাইনাস ডির মানও মাইনাস, মাইনাস মাইনাস প্লাস 12 মাইনাস 10। এবার ক্যালকুলেশন করলাম পরের লাইনটা, এখানে 10% আর উপরে সি থাকলো, নিচেই এই মাইনাসে প্লাসে, মাইনাসে আর মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাস প্লাস করে ফেলাম নিচেই, উপরে এটা গুণ করলাম, 12 থেকে 10 বাদ দিলে 2 থাকে। তো ক্যালকুলেশন করে দেখলাম 0.03109 ইন্টু 2। এবার এইটা লাস্ট অংশটা আগে করলাম, করে 10.062%, এইটাই হলো আমাদের প্রকৃতপক্ষে সুদের হার। তাহলে কি বলেছিল অঙ্কটা একবার বলি, যে যদি আমরা এখন লোন নিয়ে থাকি এত, আর আমরা যদি এরকম কিস্তি কিস্তি করে পরিশোধ করতে থাকি 20 বছরে, তাহলে আমাদের প্রকৃতপক্ষে সুদের হার কত। তো সুদের হার আমাদের এইভাবে বের করা লাগবে। এটা একটু ভিন্ন রকম ছিল, এটা ক্যাপিটাল বাজেটিং এ অবশ্যই আমরা এই ধরনের অঙ্ক করে থাকি। আরেকটা আসুন 5 সালের আরেকটা অঙ্ক, এক্স্যাক্টলি 8 years from now মিস্টার সজল উইল স্টার্ট দ্য রিসিভিং এ পেনশন অফ 8,000 টাকা এই ইয়ার। সজল এখন থেকে 8 বছর পরে পেনশনের টাকা রিসিভ করা শুরু করবে। এখন থেকে 8 বছর পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে, তারপরে 8,000 টাকা 8,000 টাকা করে এরকম নিতে থাকবে। কত বছর, দ্য পেমেন্ট উইল বি কন্টিনিউড ফর 5 years। ওরকম 8,000 8,000 8,000 করে 5 40,000 পর্যন্ত, অর্থাৎ 5 বছর পর্যন্ত সে নেবে। তাহলে এখন থেকে 8 বছর অপেক্ষা করবে, 8 বছর পরের থেকে সে রিসিভ করা শুরু করবে, কন্টিনিউ 5 বছর, তাহলে 5 আর 8 13 বছর হচ্ছে এখানে। তো এটা বলছে যে হাউ মাচ ইজ দ্য পেনশন ওর্থ নাও, তাহলে ওই যে 40,000 টাকা হবে 13 বছর মিলাই, তো ওই টাকাটা বর্তমান মূল্য কত। বর্তমান মূল্য করতে গেলে আমাদের কি করতে হবে, প্রথমে লাস্টের যে 5 ইয়ার 5টা কিস্তি নিয়েছে, ওই 5টা কিস্তির প্রেজেন্ট ভ্যালু বানাতে হবে। তারপরে সেই প্রেজেন্ট ভ্যালুকে বর্তমান যে 8 বছর পরে যে প্রেজেন্ট ভ্যালু হবে, ওইটা বর্তমান মূল্য, প্রেজেন্ট ভ্যালু আবার নতুন করে 7 বছরে দেখা দিতে হবে।
এখন মিস্টার সজল এক্সপেক্টেড রেট অফ রিটার্ন ইজ 16%, যেখানে সুদের হার 16% আশা করছে। তাহলে দেখুন আমি একটা চিত্র দেখাইছিলাম এরকম যে এখান থেকে প্রথমে 8 বছর পর্যন্ত সে অপেক্ষা করবে, কোনো টাকা পাবে না। এরপরের থেকে 8,000 করে এরকম 5টা কিস্তি সে নিয়ে যাবে, 5টা 40টা কিস্তি, 40,000 টাকা সে পাবে। আচ্ছা, এখন ওই আমরা কি করবো, লাস্টের যে 5 বছরের 5টা কিস্তি ওইটার প্রেজেন্ট ভ্যালু আগে বানাবো, তারপরে এখান থেকে এককালীন সূত্র দিয়ে প্রেজেন্ট ভ্যালু বানাই ফেলবো। তাহলে আগেরটা লাস্টের যে 5 বছর এটা ছিল কিস্তির সূত্র, আর ফার্স্টের যে 7 বছর এটা হবে এককালীনের সূত্র। তাই ক্যালকুলেশন অফ প্রেজেন্ট ভ্যালু ফর লাস্ট 5 ইয়ার্স, এর মান 8,000 টাকা, এন এর মান 5 বছর, আয়ের মান 16%, প্রেজেন্ট ভ্যালু হট। তো এর মান 8,000 টাকা লিখে আয়ের মান 16% লিখে পাওয়ার দিলাম 5 দিয়ে ক্যালকুলেশন করলাম, এতে 26,194 টাকা এসে দাঁড়ালো, এখানে এসে দাঁড়ালো 26,000 সামথিং। এবার এইটার প্রেজেন্ট ভ্যালু চলে আসবে। তাই যদি আমাদের 8 বছর শেষে হয়, এটা বর্তমানে দেখাতে গেলে এখানে 1 বছর বাদ দিয়ে 7 বছর দেখাতে হবে। নাও প্রেজেন্ট ভ্যালু অফ 26,194 ফর ফার্স্ট 7 ইয়ার, প্রথম 7 বছরের এবার প্রেজেন্ট ভ্যালু। তাহলে আমরা যখন প্রথম 7 বছরের দিকে তাকাবো প্রেজেন্ট ভ্যালু, তাহলে আগে যে প্রেজেন্ট ভ্যালুটা বের করেছে ওটা এখন আমাদের কাছে ফিচার হয়ে গেছে। তাহলে ফিচার ভ্যালু মান 26,194 ডিভাইড বাই 1 প্লাস i টু দি পাওয়ার n, ক্যালকুলেশন করে পেলাম 9,268 টাকা 21 পয়সা। ঠিক আছে, দেখুন এই ছিল আমাদের 5 সালের অঙ্ক। তাহলে 4 সাল আর 5 সাল আজকের ক্লাস আমরা শেষ করলাম। আগামী ক্লাসে আমরা 6 সালের থেকে শুরু করব ইনশাআল্লাহ। তাও আপনাদের আগামী ক্লাস দেখার জন্য আহ্বান রইল। সেখানে দেখুন ভালো ফলাফলের জন্য প্রথম শর্ত হলো একটা ভালো বই, কারণ একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখে। তাই আমার বইগুলো ছাত্রদের কথা মাথায় রেখে আমি খুব সুন্দরভাবে ফরম্যাট আকারে সাজা দিয়ে যাচ্ছি। আপনাদের A+ পাওয়ার জন্য আমার বইটা খুবই পারফেক্ট হবে। তো যে বই আপনার যে বই থাকুক না কেন আপনার কাছে, আর বাড়তি বই হিসেবে আমার বইটা কাছে রাখুন, অন্য কোনো বই প্রয়োজন হবে না, কোনো সাজেশন কেনা লাগবে না। আমি সাজেশন গুলো খুব সুন্দরভাবে গুছাই দিয়েছি বইয়ের ভিতরে। তো যারা যারা বই নিতে ইচ্ছুক তারা আমার স্ক্রিনে যে নাম্বারটি আছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সুলভ মূল্যে বই নিতে পারবেন। কুরিয়ার সার্ভিসে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। ঢাকার ভিতরে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। ঠিক আছে, দেখুন যাক আলহামদুলিল্লাহ। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।